দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। প্রথা ভেঙে জাতিসংঘে ইউনুস বাইডেন ঐতিহাসিক বৈঠক কাল, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আভাস। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রথম অভিযোগ, কোন দল মানবতাবিরোধী অপরাধ করলে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব। মানুষের অধিকার ফেরাতে গণতান্ত্রিক নির্বাচন চায় বিএনপি, স্বৈরতন্ত্রের পতন হলেও সামনে বিপদ, বললেন তারেক। কিছুতেই থামছে না শ্রমিক অসন্তোষ, আবার উত্তপ্ত শিল্পাঞ্চল, আশুলিয়ায় বন্ধ অর্ধশত পোশাক কারখানা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চাপা আতঙ্ক, সাজেকে খাবার সংকট, বিপাকে 8 শতাধিক পর্যটক। দর্শক, আপনাদের সাথে আমি আছি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ইকতাদার আহমেদ, তিনি সাবেক বিচারক ও কলামিস্ট। আছেন জনাব জেসমিন টুলি, তিনি সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক প্রশাসনের জন্য নাগরিক, সুজন। দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের উদ্যোগে। শুরুতেই ডক্টর মজুমদার, আপনার কাছে আসতে চাই। প্রথমত অভিনন্দন আপনাকে, আপনি নতুন যে দায়িত্ব পেয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের, সেজন্য। এই যে বিরাট একটা প্রক্রিয়া, যেটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, নির্বাচন এবং গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন, সেটি নিয়ে যত সমস্যার মুখোমুখি আমরা বিগত বছরগুলোতে হয়েছি বা দশকে হয়েছি, তারপরে আসলে নতুন যাত্রা কোথা থেকে শুরু করা প্রয়োজন? নতুন যাত্রা কোথা থেকে শুরু করা প্রয়োজন, সেটা ভয়ানক কঠিন প্রশ্ন। আমার মনে হয় নতুন যাত্রা শুরু করতে হবে যে আমাদের নির্বাচনের ক্ষেত্রে যেই কয়টা গুরুত্বপূর্ণ অংশীজন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে নির্বাচন কমিশন নিয়োগের জন্য সঠিক একটা আইন প্রণয়নের মাধ্যমে, কারণ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী এটাকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এটাকে সদস্যদেরকে সুরক্ষাও দেওয়া হয়েছে। তাদেরকে পদচ্যুত করতে হলে অনেক কাঠখড় পোড়াইতে হয়। যেমন বিচারকদেরকে, উচ্চ আদালতের বিচারকদেরকে যেরকম সুরক্ষা দেওয়া হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে একমাত্র তাদেরকে পদচ্যুত করা যায়, সেই রকম সুরক্ষা দেওয়া হয়েছে। তো এই নির্বাচন কমিশনে আইন কানুন বিধিবিধান যেগুলো আছে সেগুলো সংস্কার করে যে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এবং মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিদেরকে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দ্বারাই হলো আমার মনে হয় প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় যে বিতর্ক হয়েছে সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে। সেই ব্যাপারটা কি আপনারা যে কাজটি করছেন কমিশনের অধীনে তার ব্যাপার, নাকি এর সাথে আবার সংবিধান সংস্কারের জন্য যে কমিশন করা হচ্ছে সেটি দুটি মিলে আসলে আপনাদেরকে চিন্তা করতে হচ্ছে? এটা মূলত যে সংবিধান সংশোধনের, যে সংবিধান সংস্কারের জন্য যেই কমিশন হয়েছে ও তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই এখতিয়ারভুক্ত। কারণ এই জন্য সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান, ওখানে যদি সংবিধান সংশোধন না করা হয় তাহলে কিন্তু এই যে আমাদের কিছু করণীয় থাকবে না। তবে যে আমাদের একটা সম্ভাবনা রয়েছে যে আমি নিজে এবং আরো 4 জন ব্যক্তি আমরা এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। আমরা হাইকোর্টে একটি রিট দায়ের করেছি। একই সাথে আমরা
ত্রয়োদশ সংশোধনী মামলা যে রায় হয়েছে উচ্চ আদালতে আপিল বিভাগে, সেই আপিল বিভাগের রায়ও আমরা বাতিলের জন্য, সেটা পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করেছি। তো আমরা যদি প্রতিকার পাই এবং এই দুটো ক্ষেত্রে যদি রায় আমাদের পক্ষে আসে, তা আমরা মোটামুটি নিশ্চিত যে রায় আমাদের পক্ষে আসবে। কারণ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়েছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক ভাবে, এবং এই জন্য এই লক্ষ্যে আমি একটা ছোট্ট বইও লিখেছিলাম, যেটা প্রথম আলো প্রকাশ করেছে নির্বাচন আখ্যান দিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি। তো এতে আমি সুস্পষ্টভাবে আমাদের যে যুক্তিগুলো তুলে ধরেছিলাম কেন এটা অসাংবিধানিক, এবং একই সাথে ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ও এটাও সংবিধান সম্মত হয়নি। তদুপরি যে বিচারক, প্রধান বিচারপতি, আমাদের সাবেক প্রধান বিচারপতি, যিনি মেজরিটির পক্ষে রায়টা লিখেছেন, তিনি আদালতের সাথে জালিয়াতি করেছেন, ফ্রড অন দ্য কোর্ট। তো এইসব কারণে আমরা মনে করি যে আমরা প্রতিকার পাবো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে, এবং ওটা ফিরে আসলে এরপরে সেটাকে কাজে লাগিয়ে সেটাকে আরো সংস্কার করা যাবে, করে পরিশুদ্ধ করা যাবে, যেই রকম পরিবর্তন আনা দরকার পরিবর্তন করা যাবে। এবং একই সাথে পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয়, তখন গণভোটের বিধানে ফিরে আসবে। সেই গণভোটের বিধান কাজে লাগিয়েও, যদিও গণভোটের বিধানটা অল্প কয়েকটা অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটাও কাজে লাগানো সম্ভবপর হবে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। সো আমরা আশাবাদী যে ওই রকম একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। জি, ধন্যবাদ। জেসমিন টুলি, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। আপনার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা থেকে যদি শুরু করি, আসলে নির্বাচন কমিশন কি ধরনের সমস্যার মুখে পড়ে? এখন যে ব্যবস্থাটি রয়েছে সেটা যদি আগে চিহ্নিত করা যায়, তাহলে বোধহয় সমাধানটা খুঁজে পাওয়া সহজ হবে। সেই অভিজ্ঞতা যদি বলতেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশন যেভাবে কাজ করে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সরকারের আচরণটা কেমন, নির্বাচনকালীন সরকার যে সরকার থাকে, সে যদি নির্দলীয় মনোভাব না পোষণ করে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন পুরো নির্বাচনটা রান করা সম্ভব না। এই কারণে যে নির্বাচন কমিশন তো ছোট্ট একটা কমিশন, 5 জন মেম্বারের একজন কমিশন, কিন্তু তাকে নির্ভর করতে হয় পুরো প্রশাসনের পর, আইন শৃঙ্খলা বাহিনীর পর, মানে সমস্ত গভর্নমেন্ট মেশিনারিজই সে ব্যবহার করে নির্বাচনের সময়। কিন্তু তারা তো সরকারের বিভিন্ন দপ্তর বিভাগের অধীনে কাজ করে, এবং যদিও আইনে বলা হয় যে তফসিল ঘোষণা থেকে ফলাফল গেজেটে প্রকাশের 15 দিন পর্যন্ত এরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, যারা নিয়োগ পাবে ইলেকশনের দায়িত্ব। তা এই সময় অল্প সময়, 3 মাস আমি ধরে নিই যে 3 মাসটা সময়। আচ্ছা, এরপরে কিন্তু তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে না। তার মানে এই সমস্ত কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ থাকে না। আসলে নির্বাচন কমিশনের যদি কোনো আদেশ নাও মানে, তাহলে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। হয়তো খুব বেশি হলে সেই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে তাদের স্ব মন্ত্রণালয়ে লিখতে পারে, কিন্তু পরবর্তীতে যখন সরকার গঠন করা হয়, সেই সব চিঠির কোনো আর গুরুত্বই থাকে না। এই একটা জিনিস আমার কাছে, তাই সেই জন্য মানে সবচেয়ে অনেক সময় এটা বলা হয় যে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা আছে আইনের বলে, সেটাও তারা সবসময় প্রয়োগ করেন না। সেটা তো ডিপেন্ড করে কমিশনটা কেমন। সব কমিশন তো একরকম না। কমিশন যদি গঠন প্রক্রিয়াটা ঠিক থাকে, মানে ঠিক ব্যক্তিগুলোকে যদি আমরা চুজ করে নিয়ে এসে কমিশনে বসাতে পারি এইভাবে, এবং তারা যখনই নিয়ন্ত্রণ করে, মনে করেন রিটার্নিং অফিসার পুরো প্রশাসনের উপর ডিপেন্ড করে কমিশন। তো যদি কমিশনের কথা নাও শুনে, কমিশনের খুব একটা যে করার কিছু আছে তাও না। কিন্তু মানে ধরুন অভিযোগগুলো এরকম আসতো যে একটা ব্যাপারে গণমাধ্যমে খবর আসলো যে এখানে ভোট ঠিক মতো হয়নি, এবং তারপরে নির্বাচন কমিশন অন্তত ফলাফলটা বাতিল করা বা
কেন্দ্র স্থগিত করা, আসন স্থগিত করা এগুলো করতে পারে, সেগুলো অনেক সময় সেগুলো করা হয়নি আসলে বলে কেন অভিযোগগুলো আসে। হয়নি? কারণ দলীয় সরকারের অধীনে যখনই কোনো কমিশন নিয়োগ প্রাপ্ত হয় তাদের কিছুটা তো দলীয়, আমার কাছে মনে হয়, মনোভাব তারা পোষণ করে থাকে। না হলে যে সমস্ত নির্বাচনে ব্যাপক অনিয়ম ঘটে সেগুলো তো কিছু বাতিল করতে পারে, কিছু রি-ইলেকশন দিয়ে দিতে পারে। কিন্তু আমরা এই পর্যন্ত পরপর যে 3টা ইলেকশন চোখের সামনে দেখলাম, তাতে কোনোটা এরকম ঘটনা ঘটেনি। তাতে মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কেন কমিশন তাহলে কেন এগুলো করলো না। তার মানে তাদের দলীয় কিছু মনোভাব, তাদের দলীয় প্রতি একটা কিছু অনুগত ছিল তারা। না হলে তারা কেন বড় ধরনের কোনো অ্যাকশন এগুলো, রাতে ভোট হয়ে গেছে, এটা তো ব্যাপকভাবে প্রচারিত। 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। পরবর্তীতে তো ভোটার ছিলই না বলতে গেলে, 20% ছিল কিনা জানি না, কিন্তু সেটা 41-40% দেখানো হয়েছে। তো এইগুলো তো কমিশনের চোখের সামনেই ঘটেছে। তা এই জিনিসগুলো তো একটা খুব মজার প্রসঙ্গে আসলেন, এই যে গণমাধ্যমে দেখা যাচ্ছে যে কেউ ভোট দিতে যাচ্ছে না, কেন্দ্রে কেন্দ্রে ভোটের হিসেব একরকম পাওয়া যাচ্ছে, দিনের শেষে নির্বাচন কমিশন গিয়ে পাল্টে যাচ্ছে, এর প্রক্রিয়াটা কি? এটা আসলে ইলেকশনের প্রক্রিয়াটা যে প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফলাফল দিয়ে দেয়, কেন্দ্রের থেকে রেজাল্ট আসলে ফাইনাল হয় কেন্দ্রেই। তারপরে সবকটা নির্বাচনী এলাকায় সবকটা কেন্দ্র বলে রিটার্নিং অফিসার ফলাফল দেন, তারপরে কমিশনের কাছে আসে। তো এই যে মাঠে প্রিজাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসার, এখানে যদি পার্সেন্টেজে হেরফের করে, তা কমিশন সেখানে তাৎক্ষণিকভাবে যাচাই করার পদ্ধতিটা তার হাতে খুবই সীমিত। তারা পারে তাদের নিজস্ব কর্মকর্তা দিয়ে ইনফরমেশন নিয়ে, কারণ পুলিশকে দিলে বা কোনো গোয়েন্দা সংস্থাকে দিলে তারা তো সরকারি মনোভাবেই পোষণ করে। কোনোদিন আমি দেখিনি তারা সঠিকভাবে নির্বাচন কমিশনকে সঠিক তথ্য দিছে। একমাত্র সঠিক তথ্য দিতে পারে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা, যারা নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ, কারণ তারা জানে যে আমরা সঠিক কাজটা না করে ফায়ার হয়ে যেতে পারে, আমাদের চাকরি হারাতে পারি। সাম্প্রতিক সময়ে এই পুরো প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে এবং তাদের প্রভাবের কথা, সেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে অপসারণ থেকে শুরু করে আরও নানান বিষয়ে শোনা গেছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে কি এগুলো আপনার অভিজ্ঞতায় আছে কিছু? নির্বাচন কমিশন তো এদেশের বাইরে কোনো অর্গানাইজেশন না। এদেশের অন্যান্য অফিস আদালত উপর প্রভাব যেমন থাকে, নির্বাচন কমিশনের উপর তা তো সেরকমই থাকে এবং আরো বেশি থাকে এখানে। কেমন হয় দু একটা ঘটনা যদি বলেন? কেন্দ্র নির্বাচন ক্ষেত্রে তারাই ঠিক করে দিতে পারে। তারপরে কারা প্রিজাইডিং অফিসার হবে সেটা তারা তাদের, হ্যাঁ, প্রার্থীটা তো পলিটিক্যাল পার্টি নিয়ন্ত্রণ করে, কিন্তু তারপরেও প্রার্থীর ক্ষেত্রে মানে কাউকে যদি ভয়ভীতি দেখানো হয় সেটাকেও তারা নিয়ন্ত্রণ করতে, কাউকে বসায় দিতে পারে। কোনো এই যে এজেন্ট থাকেন, একটা খুব বড় ধরনের বড় দাগে একটা অভিযোগ থাকে, এগুলোর উপর তাদের হাত থাকেই। এবং আমার মনে হয় সব ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে। ইলেকশনটা আসলে অন্য ক্ষেত্রে চাইতে ইলেকশনে বেশি কাজ করে এই ধরনের জিনিসগুলো। ধন্যবাদ। জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে আসি। এই যে নির্বাচনে অনিয়ম নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং সেটার ব্যাপারে একটা কথা প্রচলিত রয়েছে যে যতক্ষণ মানে ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরে এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না এবং তারপরে ব্যাপারটি চলে যায় আদালতে, নির্বাচনী ট্রাইব্যুনাল, সেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ, অন্যান্য ক্ষেত্রে অধস্তন আদালত। সেখানেও নির্বাচনের পরে অনিয়ম নিয়ে অভিযোগ করে কেউ মামলায় জিতে এসেছেন এমন নজির বোধ করি বাংলাদেশে খুব বিরল। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মনে হয় না হয়েছে এখন পর্যন্ত। সেখানেও কি পরিবর্তন প্রয়োজন, নাকি যে প্রক্রিয়াটা আছে সেটা যথেষ্ট বলে মনে হয় আপনার? না, আপনি যেটা বললেন যে ধরেন নির্বাচন পরবর্তী একটা এই যে কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হয়ে গেল, নির্বাচন পরবর্তী তারপরে হচ্ছিল নির্বাচন কমিশনের কাছে ফলাফল পাঠানো হয়। তো নির্বাচন কমিশন কিন্তু যতক্ষণ পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন প্রার্থী নির্বাচিত প্রার্থী না, মানে ততক্ষণ পর্যন্ত তিনি এমপি না। তো এখন আমরা দেখেছি নির্বাচন কমিশনে, আমি নিজেও কাজ করেছি, আমি নির্বাচন কমিশনের লিগ্যাল সেলের প্রধান ছিলাম এবং আমি যখন ছিলাম নির্বাচন কমিশনে একই বছর দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটা হলো ষষ্ঠ সংসদ নির্বাচন আর একটা হলো সপ্তম সংসদ নির্বাচন। তো এখন আমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায়ও দেখেছি বা তার পূর্ববর্তীও আমি শুনেছি যে বিভিন্ন নির্বাচনের সময় ধরেন এই যে নির্বাচন কমিশন থেকে যদি উদ্যোগ নেওয়া হয়
যখন রাজনৈতিক সরকার থাকে যে উদ্যোগ নেওয়া হয় যে এটা আমরা তদন্ত করব এবং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত করব, কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রেশারের কারণে সেটা করা সম্ভব হয়ে এই ওঠে না। চাপটা কিভাবে দেওয়া হয়? এই চাপটা দেওয়া হয় ধরুন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো এই চাপ তো বিভিন্নভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে পারে। তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে না, বিশেষ করে ছাত্র সংগঠনের ছেলেপিলেকে পাঠিয়ে সেখানেও থ্রেট করতে পারে, এই ধরনের হতে পারে আর কি। তো আপনি তো ইয়েতে দেখেছেন যে মাগুরা নির্বাচন যখন হলো, তো তখন উনি তো কিন্তু কর্মরত আপিল বিভাগের কর্মরত বিচারক ছিলেন, এই রূপ সাহেব যে ছিলেন। তো এখন যে আপিল বিভাগের কর্মরত বিচারককে এই নির্বাচন কমিশনে কিন্তু নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে, ওই রূপ সাহেবের ক্ষেত্রেও নিয়োগ দেওয়া হয়েছিল, রূপ সাহেবের সাথে ছিল জাস্টিস নইমুদ্দিন। যাই হোক, ওটা তো পরে একাদশ সংশোধনীর মাধ্যমে ওটাকে হয়তো প্রোটেক্ট করা হয়েছে ওই নিয়োগটা। এরপরে যে আবার জাস্টিস আজিজকে যখন দেওয়া হলো, উনিও আপিল বিভাগের কর্মরত বিচারক থাকা অবস্থায় ওনাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলো। তো এই নিয়োগ কিন্তু সংবিধান অনুযায়ী একদম সম্পূর্ণ অবৈধ, সংবিধান অনুমোদন করে না। কিন্তু তারপরে আমরা দেখেছি যে এই ধরনের নিয়োগ হচ্ছে। যেমন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে যে একজন ব্যক্তি, একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি 9 বছর ছিলেন, এটাও সংবিধান কিন্তু অনুমোদন করে না। আইন কমিশন তো একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। আপনার 72 সংবিধানে যেটা ছিল যে একজন হাইকোর্টের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। ইট ওয়াজ 1972 কনস্টিটিউশন। পরে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 5ম সংশোধনীর মাধ্যমে বলল যে হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে তিনি আপিল বিভাগে ওকালতি করতে পারবে এবং জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে। এখন আপনি 5ম সংশোধনী বাতিল করলেন। 5ম সংশোধনী বাতিল পরবর্তী 5ম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে ওই সুবিধাটা আপনি রেখে দিলেন। তাহলে এটা তো হয়েছিল ম্যাটার অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স। তা আপনি যেটা হচ্ছিল আপনার অনুকূলে সেটা আপনি রাখবেন, যেটা আপনার প্রতিকূলে সেটা আপনি রাখবেন না। তো এখন আপনি আমাদের বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, এগুলো তো হচ্ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি পর্যালোচনা করেন, আপনি দেখেন যে এদেশে দলীয় সরকারের অধীনে এই যাবৎকাল পর্যন্ত 8টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 8টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগ ছিল, দলীয় সরকার হিসেবে জাতীয় পার্টি ছিল এবং দলীয় সরকার হিসেবে বিএনপি ছিল। এখন এই দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত 8টি নির্বাচনে যারা হচ্ছিল ক্ষমতাসীন, তারা প্রতিটি নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। আর দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 4টি নির্বাচনের প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে আমরা যে কোনো সংসদ নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় অথবা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে আমরা বাংলাদেশের নির্বাচনী যে ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনায় কিন্তু আমরা আগাম অনুধাবন করতে সক্ষম যে দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের ফলাফল কী হবে, বা কারা সরকার গঠন করবে, বা কারা বিজয়ী হবে। তো বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যে বিতর্ক, এটা কী ধরনের বিতর্ক? এটা হলো যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই বিতর্কটা কিন্তু সকল রাজনৈতিক দলের সমঝোতার বা ঐক্যমতের মাধ্যমে কিন্তু এই বিতর্কটা সমাধান করা হয়েছিল। সমাধান পরবর্তী আমরা দেখলাম যে একতরফাভাবে আবার এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলো, এবং বাতিল করে যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমাদের যে বদিউল আলম মজুমদার সাহেব উনিও একটু আলোকপাত করেছেন। পঞ্চদশ সংশোধনী এবং সংবিধানের যে 4র্থ সংশোধনীর মাধ্যমে যে একদলীয় শাসন প্রবর্তন, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওনারা সংবিধানের বর্তমান যে অবস্থায় নিয়ে এসেছেন, এখানে কিন্তু একদলীয় শাসন প্রলম্বিত বা একদলীয় শাসন দীর্ঘায়িত করার, সংবিধানকে দীর্ঘায়িত করার একটা হাতিয়ারে পরিণত করেছিলেন। এখন আপনি দেখেন যে বিরতির সময় হয়ে গেছে, তাহলে আপনার কাছে ফিরে আসি। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব ইকতেদার আহমদ আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন। যে দেখুন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওনারা কী করলো, যে সংবিধানে নতুন করে 2টো অনুচ্ছেদের সন্নিবেশন করলো। একটা হচ্ছিল 7 ক, আর একটা হচ্ছিল 7 খ। তো 7 ক এর মাধ্যমে যেটা করলো সেটা হলো যে বললো যে যদি কেউ এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, তাহলে এটার সাজা হলো মৃত্যুদণ্ড। আর যদি এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে,
সেটার সাজা হলো রাষ্ট্রদ্রোহ সম অপরাধ এবং প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড। এখন একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করবেন। এখন সংবিধান আপনাকে যেভাবে কাজ করতে বলছে, যেমন সংবিধানের আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই, জেসমিন মধ্যে একটু দিয়েছিল, টাচ দিয়েছিল, যেমন আমাদের এটা হচ্ছিল দশম সংসদ নির্বাচন। দশম সংসদ নির্বাচনে দেখা গেল যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখন 154 জন প্রার্থী যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, ওই সংসদকে আপনি কখনো সংবিধানসম্মত পন্থায় গঠিত কথা বলতে পারেন না। বিকজ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 সেখানে বলে দেওয়া আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের প্রতি নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে যে নির্বাচনের 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ওই সংসদকে তো আপনি কোনোভাবেই আপনি বলতে পারেন না যে ইট ফুলফিলস দি স্পিরিট অফ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 অফ দি কনস্টিটিউশন। এখানে সমস্যাটা শুরু তো হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। যখন বিএনপি আসলো তখন তারা এসে প্রথমে বিচারপতিদের বয়সটা বাড়ানো এবং সেখান থেকে যে বিতর্কের শুরু, তারপর 1/11 সরকার এবং তারপর আওয়ামী লীগের হাতে ত্রয়োদশ সংশোধনী। এই যে রাজনৈতিক সরকার 2/3 ক্ষমতা নিয়ে আসবে, সংবিধান পরিবর্তনের ক্ষমতা নিয়ে আসবে, তারাই যে আবার এই গোটা নির্বাচনী ব্যবস্থা বলুন বা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা বলুন সব ওলটপালট করে দেবে না, তার নিশ্চয়তা কিভাবে দেয়? না, আপনি যেটা বললেন যে মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আনার পরেও এখন সংবিধানকে তারা যে অবস্থা নিয়ে গিয়েছে, ওই জন্যই আমি 3টে অনুচ্ছেদের কথা বলতে চাচ্ছিলাম। তারপর হচ্ছিল 7 খতে গিয়ে তারা বলল যে সংবিধানের হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তারপরে 150 অনুচ্ছেদ এবং মৌলিক কাঠামোগত কাঠামোর বিধানাবলী সম্বলিত যে সকল অনুচ্ছেদ আছে এগুলো হচ্ছিল সংশোধন অযোগ্য এবং গণভোটের বিধানটা সংবিধান থেকে তারা রহিত করেছে বা বাতিল করেছে। তাহলে যদি আমি যে অনুচ্ছেদগুলোর কথা বললাম এবং মৌলিক কাঠামো সংক্রান্ত বিধানাবলী সহ যদি আপনি এটাকে কম্পাইল করেন, তাহলে দেখা যাচ্ছে যে সংবিধানের 2/3 হলো সংশোধন অযোগ্য। এরপরে তারা কি করেছে, সংবিধানে একটা অনুচ্ছেদ আছে 150, এটাকে বলা হয় টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। আমাদের এই বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী সংবিধান বহির্ভূত যে সকল শাসন, যে জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন, তারপরে এরশাদ সাহেবের সামরিক শাসন এবং শাহাবুদ্দিন সাহেবের 3 জোটের রূপরেখার, এটাকে আমরা বলবো হলো অস্থায়ী সরকারের শাসন, যে এই 3টি শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের 5ম, 7ম এবং 11দশ সংশোধনীর মাধ্যমে। তাহলে কিভাবে বৈধতা দেওয়া হয়েছে, ওই যে আমাদের যে সংবিধানের 150 অনুচ্ছেদ আছে, যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে 4th শিডিউলে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই 5দশ সংশোধনীর মাধ্যমে ওরা এই 150 অনুচ্ছেদটাকে ওরা লিমিট করে দিয়ে বলল যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ যেদিন থেকে সংবিধান কার্যকর হয়েছে, এই পিরিয়ডটাকে বোঝাবে। বিয়ন্ড কোনো পিরিয়ড ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধানাবলী হিসাবে গণ্য হবে না। সাপোজ ধরেন এখন যে ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার আছে, এটা ভবিষ্যতে ধরেন এটারও কিন্তু ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা দেখা দেবে এবং এই ভ্যালিডেশনটা মানে ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্টারি ভ্যালিডেশন বাই এনি কোর্ট ইজ নট ভ্যালিডেশন ইন দি আই অফ দি ল। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে আমাদের যে 1/11 যে সরকারটা ছিল, ওই সরকারটা কিন্তু অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী উনি আমেরিকা যাওয়ার সময় এয়ারপোর্টে বলেছিলেন, এই সরকার আমাদের আন্দোলনের ফসল এবং এই সরকারকে আমরা বৈধতা দেব, এই সরকারের কার্যকলাপকে। পরবর্তীতে উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, উনি তাদেরকে বৈধতা দেন নাই। উনি কী করলেন, তত্ত্বাবধায়ক সরকারের বাতিল সংক্রান্ত যে আপিল মামলা, ওই মামলায় খায়রুল হক সাহেবকে দিয়ে ফরমাইশি একটা প্যারাগ্রাফ লিখালেন, প্যারাগ্রাফ দিয়ে লিখিয়ে এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস নিলেন। তাহলে এটা হলো যে অপ্রাসঙ্গিক আলোচনায় বৈধতা দেওয়ার প্রয়াস, ইট ইজ নো ভ্যালিডিটি ইন দি আই অফ দি ল। তাহলে এখন যে আমাদের বর্তমান যে সরকার আছেন, ওনাদেরও কিন্তু পলিটিক্যাল ডায়ালগের প্রয়োজন হবে। একটা রোডম্যাপ তারা তো নিশ্চয়ই ঘোষণা করবেন তাদের রোডম্যাপ, এবং তারা যে আমাদের যে বিভিন্ন এখন যে সকল রাজনৈতিক দলের ব্যাপক সমর্থন আছে, ব্যাপক জনসমর্থন আছে, এবং আগামী সংসদ নির্বাচনে যে সকল দলের সরকার গঠনের মানে একটা দল বা 2টা দল বা 3টা দল, ছোটোখাটো দল সবাই মিলে
হয়তো সরকার গঠন করবে। জি। তো তাদের যদি ধরেন তাদের থেকে যদি পলিটিক্যাল কমিটমেন্ট যদি ওনারা যদি আদায় করতে না পারেন, তাহলে কিন্তু এটা যে ওনাদের জন্য কিন্তু বিপর্যয়ের বার্তাবহ। যেমন বিপর্যয়, যেমন এই যে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, ওনারা তো আর এখন দেশে আসতে পারছে না, আপনি তো নিশ্চয়ই জানেন। তো তাহলে হলো যে এই যে এখন যেহেতু সংবিধান সম্মত পন্থায় যে কোনো সরকার যদি গঠিত যদি না হয়, তাহলে আপনাকে সেটাকে সাংবিধানিক বৈধতা দিতে হবে। কিন্তু সাংবিধানিক বৈধতা দেওয়ার পথ এখন রুদ্ধ। আপনি যতক্ষণ পর্যন্ত না পঞ্চদশ সংশোধনী নিয়ে বাতিল না করছেন, আপনি ততক্ষণ পর্যন্ত এটাকে সাংবিধানিক বৈধতা দিতে পারবেন না। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার ব্যাপারে বৈধ কর্তৃপক্ষ আগামী সংসদ। আগামী সংসদের মাধ্যমে আপনি পঞ্চদশ সংশোধনীও বাতিল করতে পারেন, আপনি আগামী সংসদের মাধ্যমে আপনি ত্রয়োদশ সংশোধনীও বাতিল করতে পারেন। বাতিল পূর্ববর্তী ওনারা এখন যারা ক্ষমতাসীন আছেন তারা একটা নির্বাচন পরিচালনা করবেন। এখন তো অনেকে তো অনেক ধরনের কথা বলে, কিন্তু আপনাকে তো আমাদের বর্তমান যে বিদ্যমান সংবিধান আছে, যেহেতু আপনি সংবিধানকে বহাল রেখেছেন, সংবিধানকে আপনি স্থগিত করেন নাই। জিয়া রহমান সাহেব স্থগিত করেছিল, এরশাদ সাহেব স্থগিত করেছিল। স্থগিত করে ওনাদের পন্থা কী ছিল? ওনারা সংবিধান স্থগিত করে তারপরে ওনারা রাজনৈতিক দল গঠন করেছিল। সংবিধান পরবর্তীতে তারা ধাপে ধাপে পুনরুজ্জীবিত করেছে। এরশাদ সাহেবও রাজনৈতিক দল গঠন করেছে। এরপরও দেখা গেল যে তাদের দুইজনের কেউই কিন্তু 2/3 মেজরিটি পায় নাই। জিয়া রহমান সাহেবকে এই সংবিধান এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে তার শাসনকালকে অনুমোদন দেওয়ার জন্য অন্যান্য ছোট দলের সমর্থন নিতে হয়েছিল। এরশাদ সাহেবকেও দেখা গিয়েছে যে অন্যান্য ছোট দলের সমর্থন নিতে হয়েছিল। তো সুতরাং আগামীতে আমি মনে করবো আর কি যে এখন থেকেই কিন্তু এই প্রসেস বা পলিটিক্যাল ডায়ালগ যেটা, এটা শুরু করা উচিত। এটা যদি শুরু করা না হয়, দেশ এবং জাতির জন্য এটা কিন্তু বিপর্যয়ের বার্তাবহ। ধন্যবাদ। ডক্টর মজুমদার, আপনার কাছে ফিরে আসি। এই যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের যে প্রক্রিয়া শুরু হলো আপনাদের কমিশনের মাধ্যমে, সেখানে অংশীজন বলুন, সেখানে রাজনৈতিক দল হোক বা ভোটাররা বলুন বা অন্যান্য যারা রয়েছেন অংশীজন, তাদের সাথে অংশগ্রহণের প্রক্রিয়াটা কি হতে পারে এবং সবার অংশগ্রহণে নির্বাচনী ব্যবস্থার সংস্কার কতটুকু করা সম্ভব বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেগুলো আলাপ হয়েছে তার সেই সম্পর্কে আমার কিছু মন্তব্য আছে। নিশ্চয়ই। যেমন যে নির্বাচন কমিশন, অবশ্যই নির্বাচন কমিশনের কতগুলো সীমাবদ্ধতা আছে, যে সংবিধান অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী তাদের কতগুলো সীমাবদ্ধতা আছে। বিশেষত যে দলীয় সরকার যদি থাকে তখন তাদের উপর আরো অনেক চাপ থাকে। কিন্তু নির্বাচন কমিশনের আবার অগাধ ক্ষমতাও আছে। নির্বাচন কমিশনের আমাদের আদালতের রায় আছে, আলতাফ হোসেন বনাম আবুল কাশেম, সেই মামলার রায়ে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে প্রয়োজনে add to the statutory rules, those are the language, তার মানে বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। তো তাহলে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। আর নির্বাচন বাতিলের ব্যাপারে আরেকটা মামলা আছে, নজরুল ইসলাম, এই যে নারায়ণগঞ্জের যে 7 খুন মামলার যে আসামি, একজন তো মারা গিয়েছে, নজরুল ইসলাম মেরে ফেলা হয়েছে, আরেকজন হলো ওই যে দুইজনের মধ্যে বহুদিন থেকে দ্বন্দ্ব ছিল। তো ওই মামলার রায়ে বিচারপতি এবাদলক রায় দিয়েছেন যে নির্বাচনের সময় যদি যে অভিযোগ ওঠে এবং কন্টেম্পোরেনিয়াস অভিযোগ ওঠে যে নির্বাচনে যে জালিয়াতি হয়েছে, নির্বাচনকে যে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকম কারসাজি করা হয়েছে, তখন তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন ওটা বাতিল করতে পারে। তো তাদেরকে এই আদালতের রায়ের মাধ্যমে অগাধ ক্ষমতাও দেওয়া হয়েছে। আর ওই যে নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে একটা আইন আছে, আপনাদের হয়তো কারো মনে থাকতে পারে, তরুণ প্রজন্মের সেটা মনে নাই। আমাদের আবু হেনা সাহেব যখন সিইসি ছিলেন, তখন টাঙ্গাইলের একটা উপনির্বাচনে তিনি ওই যে কয়েকজন সরকারি কর্মকর্তাকে সাসপেন্ড করেছিলেন টাঙ্গাইলের সখীপুরে ইলেকশনে। হ্যাঁ, তো নির্বাচন কমিশনের সেই আইনি বৈধতাও আছে। তো আমরা শুধু ওই যে তাদের ব্যাপারে শুধু করব, ওই সরকারের কাছে
আমরা সুপারিশ করবো তা নয়। নির্বাচন কমিশন ইচ্ছা করলে তারা সেই ক্ষমতা ব্যবহার করতে পারে। দুর্ভাগ্যবশত ওই যে আমাদের সাম্প্রতিককালে ওই আবু আনা সাহেবের পরে কেউ এই ক্ষমতা ব্যবহার করে নাই, দুর্ভাগ্যবশত। আর আপনার আপনার প্রশ্নটা ছিল কি আবার অংশীজনের অংশগ্রহণ এই সংস্কার প্রক্রিয়া কিভাবে নিশ্চিত করা যায়? আমরা আমাদের যেই ধারণা যে আমরা যেই সকল অংশীজনের সাথে আমরা তাদের সাথে সংলাপ করব, আলাপ আলোচনা করব, তাদের মতামত দেব, এই মতামতের ভিত্তিতে আমরা আমাদের সুপারিশ তৈরি করব। কিন্তু এরপরে ইকতেদার সাহেব যেটা বলেছেন, রাজনৈতিক দলের সাথে যেই সংলাপ প্রয়োজন, একটা আনুষ্ঠানিকভাবে সংলাপ প্রয়োজন, আমাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা হবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সংলাপটা করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তার মাধ্যমে তারা একটা সমঝোতা পৌঁছার চেষ্টা করবে। একটা আমার ধারণা যে তারা একটা এই যে রোডম্যাপ তৈরি করার চেষ্টা করবে, তার ভিত্তিতে হয়তো নির্বাচনের তারিখও সমঝোতার ভিত্তিতে হোপফুলি আমি আশা করি যে সবাই দায়িত্বশীলতা পরিচয় দেবে, আমরা ঐক্যমতে পৌঁছে একটা মাইলস্টোন সৃষ্টি করব, আমরা একটা রোডম্যাপ তৈরি করব, মাইলস্টোন সৃষ্টি করব কখন কি করতে হবে, এবং তারপরে নির্বাচনের তারিখও হয়তো একবার এক্সাক্ট তারিখ না হলেও একটা সময়সীমা হয়তো নির্ধারিত হবে। তো এটা আলাপ আলোচনার মাধ্যমেই করা হবে বলে আমার বিশ্বাস। এখানে আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, যেহেতু অংশীজনের প্রসঙ্গ আসলো, বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং তাদেরকে 10 বছর নিষিদ্ধ করা হতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে, সে ধরনের আলাপও এখন রয়েছে। সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ কি জরুরি বলে মনে করেন এই নির্বাচন সংস্কার প্রক্রিয়ায়? সেই সিদ্ধান্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নেবে। আমরা এই যে যতটুকু সম্ভব আমাদের 3 মাসের মধ্যে আমরা সকল অংশীজনের সাথে আমরা আলাপ করার চেষ্টা করব, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব, তাদের সুপারিশ নেওয়ার চেষ্টা করব। কিন্তু রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিকভাবে যেই সংলাপ হবে সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারাই সেই সিদ্ধান্ত নেবে। জি, ধন্যবাদ। জেসমিন টুলি, আপনার কাছে ফিরে আসি। নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে যখন যাচাই বাছাই করা হয় মনোনয়নপত্রগুলো, এবং সেখানে বিশেষ করে 2018 নির্বাচনকে ঘিরে দেখা গেছে যে বিরোধী দলের প্রচুর মনোনয়ন সে সময় বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কেউ আপিল করে, কেউ আদালতের মাধ্যমে ফিরে আসতে পেরেছেন, কেউ পারেননি। এই প্রক্রিয়াটায় স্বচ্ছতা আনার বা গ্রহণযোগ্যতা আনার, যেখানে রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারে, সেটা কি শুধুমাত্র ওই নির্বাচনকালীন সরকারের উপর নির্ভরশীল, নাকি এর বাইরেও কোনো কাঠামোগত নিরাপত্তা দেওয়া সম্ভব? আসলে নির্বাচন কমিশন, যেটা বদিউল আলম জমদার উনি বললেন, যে নির্বাচন কমিশনের অনেকগুলো ইনহেরেন্ট পাওয়ার আছে। তারা যেমন একদম তফসিল ঘোষণা থেকে নির্বাচনের গেজেট হওয়া পর্যন্ত যে কোনো পর্যায়ে নির্বাচনটা কিন্তু যদি মনে করে যে এটা আইন অনুযায়ী হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না, ন্যায্যতা হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করে দিতে পারে। সে ক্ষমতা আইনের মধ্যে নির্বাচন কমিশনকে দেওয়া আছে, এটা যে কোনো পর্যায়ে হতে পারে। তা মনোনয়ন, এটা আসলে 18 সালে নির্বাচনটা কেমন হয়েছিল, এখানে বিএনপি অংশগ্রহণ করেছিল, 14তে করেনি, পরে 24-এও করেনি, ওখানে করেছিল। কিন্তু নির্বাচনের পরিবেশটা এরকমই হয়েছিল যে তারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা সত্ত্বেও কিন্তু প্রচারণায়, রাস্তাঘাটে, এগুলোতে কিছুতেই তারা অংশগ্রহণ করতে পারেনি। ইভেন যারাও একদম নির্বাচনের শেষ পর্যন্ত গেছিল, তখনও শোনা গেছে যে তাদের ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এমন হয়েছে। মানে পুরো পরিবেশটা ঠিক নির্বাচনের পরিবেশ বলা যায় না। নির্বাচনের পরিবেশ তো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, সে অবস্থায় আসলে ছিল না। 18 সালের নির্বাচনটাকে কোনো অবস্থাতে নির্বাচনের সংজ্ঞাতে যে জিনিসগুলো আসে এটাতে পড়ে না। তা শুধু মনোনয়নপত্র দাখিল থেকে না, বাছাই পর্যায়ে থেকে না, প্রত্যাহার থেকে, ভোটের দিন থেকে, ভোটের আগের রাতে থেকে, সব পর্যায়ে কিন্তু নির্বাচনে একদম বড় একটা দল অংশগ্রহণ করছে, কিন্তু তারা
ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুপস্থিত ছিল। তাদের কোনো অবস্থাতে তারা দৃশ্যমান কোনো প্রচারণায় কিন্তু দেখা যায়নি। ইভেন ঢাকা শহরেও সেরকম কিন্তু কোনো পোস্টার, কোনো লিফলেট কিছুই দেখা যায়নি। মানে তারা কিভাবে, মানে এত বড় দল, তারা কি স্বইচ্ছায় নির্বাচনের থেকে সরে দাঁড়াইছিল, না তাদের চাপে, ক্যান্ডিডেটের চাপে পড়ে সরে গেছে, এই সম্বন্ধে কিন্তু আসলে সে সময় তো তাদের প্রচারণায় হামলার এবং নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তারা বারবারই করেছে। বারবার করে অভিযোগগুলো, কিন্তু এই অভিযোগগুলো কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ভালো মতন যে দেখা, এটা সম্বন্ধে মতামত দেওয়া বা এটার প্রেক্ষিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া, এরকম কিন্তু দেখা যায়নি বা শোনা যায়নি। তার মানে বড় একটা অভিযোগ আসার পরও নির্বাচন কমিশন কিছুটা নিশ্চুপে ছিল এখানে। নির্বাচন কেন্দ্রিক আরেকটা বড় বিতর্ক যেটা বারবার ঘুরে ফিরে এসেছে, বিশেষত বিগত 15 বছরে, সেটা হচ্ছে ইভিএম নাকি সনাতন পদ্ধতিতে ভোট। সাম্প্রতিক সময় বিএনপি যদিও বলছে যে তারা ইভিএম চায় না, আবার পৃথিবীর অনেক দেশে ইভিএম এর ব্যবহারও রয়েছে। বাংলাদেশে ইভিএমটাকে বিতর্কের বাইরে গিয়ে কি ব্যবহার করা সম্ভব, নাকি সেই পুরনো পদ্ধতিটাই বাংলাদেশের জন্য উপযুক্ত? আসলে ইভিএম না অনেক কস্টলি, অনেক বেশি খরচ, এখানে অনেক বেশি খরচ। এবং একটা ইলেকট্রাল সিস্টেম আমাদের যে ব্যালটে হবে না ইভিএমে হবে, এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর একমত হওয়া প্রয়োজন। যদি কোনো বড় কোনো দলই যদি মনে করে যে না আসলে ইভিএমে এটা সঠিক না, তাহলে সেরকম পদ্ধতি নেওয়া উচিত না, এ একটা কারণ। আর দ্বিতীয় কারণ যে এটা এত খরচ কেন আমাদের এই গরিব রাষ্ট্র বহন করবে, এটা এক্সপেরিমেন্ট করা, এটা ট্রেনিং দেওয়া, মেশিনগুলো নিজেই এত বেশি, এগুলো রাখার খরচ, রক্ষণাবেক্ষণের খরচ, মানে যদি আপনি ব্যালটে করেন 1,500 কোটি টাকা দিয়ে, আমার মনে হয় খরচ হয় 1200-1300 কোটি টাকা খরচ একটা জেনারেল। কিন্তু যত আপনি একটা ইভিএমে চলে যান, মনে হয় 50,000 কোটির বেশি খরচ চলে যায়, মানে এত বেশি খরচ। তা আপনি কেন একটা গরিব দেশে এত এরকম একটা, তার চাইতে আমরা যদি পারি যে আমাদের তো আপনি 91 বলেন, 96-এ জুন ইলেকশন বলেন, 2001 বলেন, 2008 বলেন, এগুলো তো ইভিএম ছিল না। তার মানে কি নির্বাচন ঠিক হয়নি? এবং ইভিএম থাকার অবস্থাতে নির্বাচন কি বেঠিক হয়নি? তার মানে ইভিএম বা ব্যালট এটা কোনো ফ্যাক্টর না। নির্বাচন সঠিক হওয়ার জন্য ইভিএম বা ব্যালট এটা কোনো অবস্থাতে না। যদি নির্বাচনকে সঠিক করতে চায়, তাহলে নির্বাচনী পরিবেশকে নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দলগুলোকে তাদের নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে। যেমন তৃণমূল পর্যায় থেকে তাদের মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু তারা দেয় না। তারা দেখা যায় যে যেখানে টাকার বেশি, মাসেল পাওয়ার বেশি, টাকা বেশি, তাদের মনোনয়ন দেয়। মানে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও এটা খুবই, আমি কি বলবো, এটা মানে পরিষ্কার নাই, এটা সঠিক ব্যক্তিকে তারা মনোনয়ন দেয় না। না দেওয়ার ফলে পুরো ইলেকশনটাই নষ্ট করে দেয়, মার পিট। তা আমাদের কথা যে আমি যেটা বুঝি যে ইভিএম ব্যালট আমরা যদি এদিকে মনোযোগ নাও দিই, যে না আমরা ইভিএম হবে কি ব্যালট হবে, আমরা যদি শুধুমাত্র নির্বাচনী পরিবেশকে নিশ্চিত করতে পারি যে নির্বাচনকালীন সবাই স্বাধীনভাবে যে যার মতন ভোট দিতে পারবে, এবং ক্যান্ডিডেট মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো খুবই সতর্ক হবে, তারা সব ব্যক্তিকে দিবে, সঠিক ব্যক্তিকে দিবে। জনাব ইকতেদার, আপনার কাছে ফিরে আসতে চাই। যে প্রসঙ্গে একটু আগে জেসমিন টুলি আসছিলেন, যে নির্বাচনে অর্থের প্রভাব, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে আইনের মাধ্যমে একটা সীমা দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই সীমা মানা হয় না বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে টাকার প্রভাব নিয়ন্ত্রণে আসলে নির্বাচনে কি করা যেতে পারে? দেখুন, যে আমাদের যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা, এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা হলো যে তার নির্বাচনী এলাকাতে ব্যাপক এই জনসমাবেশের আয়োজন করে। তার বিভিন্ন যে এন্টায়ার কনস্টিটুয়েন্সিতে হয়তো 15-20টা সে নির্বাচনী জনসভার আয়োজন করে। তো এখন তো হচ্ছে যে পৃথিবীর উন্নত রাষ্ট্রে কিন্তু এই ধরনের জনসভা কিন্তু হয় না। তারপরে ধরেন আমাদের এখানে যে পোস্টারের পিছনে যে প্রচুর টাকা তারা খরচ করে, তারপরে এই যে লিফলেট, ব্যানার, এগুলোর পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে। তো এখন তো যে ইলেকট্রনিক এই যে এর যে SMS এর যুগ বা হলো এই যে ইলেকট্রনিক মিডিয়ার যুগ, তো
আপনি কিন্তু যে প্রতিটি ভোটারের কাছে আপনি রিচ করতে পারেন হচ্ছে হলো আপনি এই যে মেসেজের মাধ্যমে আপনি প্রতিটি ভোটারের কাছে আপনি যেতে পারেন। আর আরেকটা হচ্ছে হলো, আমি ওই যে ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি যে সেখানে হচ্ছিল তারা প্রজেকশন মিটিং করে। কারণ একটা ইয়েতে এই কনস্টিটিউয়েন্সিতে যদি 5 জন বা 7 জন যদি প্রার্থী থাকে, তাহলে সেখানকার ইলেকশন কমিশন বা স্থানীয় কর্তৃপক্ষ এই প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা করে। একই মিটিংয়ে কিন্তু এই যে 7 জন প্রার্থী থাকলে 7 জন প্রার্থী এক মিটিংয়ে থাকবে এবং 7 জনই সেখানে বক্তব্য মানে দেবে। দলীয়ভাবে আলাদা আলাদা না না, সভা করার আলাদা প্রয়োজন নেই। এগুলোর কোনো সুযোগ থাকে না। আপনি যদি দলীয়ভাবে আলাদা করার সুযোগ দেন, তখনই কিন্তু দেখা যাবে যে নির্বাচনের ব্যয় বেড়ে যায়। তারপরে আমাদের দেশে তো যে ভোটারদেরকে ব্রাইব করার ঘটনা, এটা তো আপনি খুব কমন। মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত কমন। ভোটের আগে আমরা দেখেছি যে টাকা দিয়ে অথবা হচ্ছে হলো শাড়ি লুঙ্গি দিয়ে ভোটারদেরকে বশীভূত করার চেষ্টা করা হয়। আর ওই যে আপনি যেটা বলেছেন যে ওই যে নির্বাচনকে যে 2018 নির্বাচন, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে 2018 নির্বাচনের পূর্বে খুব বেশি আমাদের কাছে হয়তো এই উদাহরণ নাই, একটা আপনাকে দিতে পারবে এবং এটা আপনি এখনও যদি আপনি ইউটিউব খুঁজেন পাবেন যে কুমিল্লার একজন তখন তিনি মন্ত্রী ছিলেন লোটাস কামাল, উনি ওনার এলাকাতে উনি একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, এটা ভিডিও মারফত দেশবাসী প্রত্যক্ষ করতে পেরেছে যে আমার এলাকায় বিএনপি বা জামাতের রাজনীতি যারা করেন তাদেরকে তিনি বলেছে তোমরা এলাকা ছেড়ে চলে যাও, তো তোমাদের ভোটে অংশগ্রহণের প্রয়োজন নাই। তাহলে এ থেকেই তো আপনি বুঝতে পারেন যে এটা একটা কনস্টিটিউয়েন্সির ব্যাপারটা আমাদের সামনে এসেছে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে। তো এখন যদি ধরেন আমাদের দেশে আমরা দেখেছি যে মানে যখন যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে, প্রভাবিত করে তারা সফল হয়েছে এবং দেখা গিয়েছে যে তারা নির্বাচনে বিজয়ী হয়েছে। তো আমাদের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে বেরোয় আসতে হবে। বেরোয় এসে তারপরে আপনি যে ইভিএমের কথা বলেছেন বা আবার ব্যালটের কথা বলেছেন, আমাদের বাংলাদেশে তো জনবলের কোনো অভাব নাই। আমরা যদি ধরেন এই যে একটা নির্বাচন পরিচালনা করতে গেলে যে ধরনের জনবল প্রয়োজন, এর অতিরিক্ত জনবল আমাদের আছে, আমাদের প্রচুর বেকার মানুষ আছে। তো আমার দেশের যেখানে অর্থের সংকট, আমি ইভিএমের পিছনে যে অর্থ খরচ করব, এই অর্থ দিয়ে তো আমার সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তাহলে আমরা তো যেখানে প্রয়োজন নাই, যেখানে অর্থ ব্যয়ের প্রয়োজন নাই, সেখানে কেন আমরা অর্থ ব্যয় করব? তো এই সকল বিষয়ে আমার মনে হয় আর কি যে একটা কনসেনসাস আসা উচিত। আর ইভিএম আমাদের মতো দেশের জন্য ইভিএম না, ইভেন আমি নিজে জাপানে ছিলাম, আমি বেশ কয়েক মাস জাপানে ছিলাম। তো জাপান এত উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওরা তো সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড ছিল, এখনও ছিল থার্ড লার্জেস্ট ইকোনমি। তো তারা তো এত উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের সেখানেও কিন্তু হচ্ছিল ব্যালটের নির্বাচন, ইভিএমের নির্বাচন না। তো সুতরাং কিছু ব্যাপারে হচ্ছিল আমাদেরকে ঐক্যমতের মধ্যে আসতে হবে যে ইভিএম কেন করা হয়, এটা হচ্ছিল রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্যই হচ্ছিল ইভিএমের কথা বলা হয়। ধন্যবাদ। ডক্টর মজুমদার, আপনার কাছে ফিরে আসি। এই যে নির্বাচনের টাকার প্রভাব, এটা নিয়ন্ত্রণে আপনার নিজের কোনো চিন্তা আছে কিনা সেটা জানতে চাই। আর এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক ব্যবস্থায় যাওয়া প্রয়োজন কিনা বাংলাদেশের নির্বাচনের আনুপাতিক ক্ষেত্রে। প্রতিনিধিত্ব, আনুপাতিক প্রতিনিধিত্ব, সংখ্যানুপাতিক। নির্বাচনে আমাদের নির্বাচনে টাকার খেলা বিভিন্ন পর্যায়ে হয়। প্রথম তো শুরু হয় যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে, তারপরে টাকা দিয়ে ভোট কেনে, টাকা দিয়ে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করে বিভিন্নভাবে টাকা দেয়, সন্ত্রাসায়ন করে। এটা এবং এর মাধ্যমে কিন্তু ব্যবসায়ীদের এখন ব্যবসায়ীদের করা একটা হচ্ছে আমাদের সংকট। বস্তুত এটা ব্যবসায়ী তন্ত্র, আমাদের গণতন্ত্রের পরিবর্তে ব্যবসায়ী তন্ত্রে পরিণত হয়েছে। আর আমাদের নির্বাচনকে বলা যায় যে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই, এবং এটা কোনো গণতন্ত্রই নয়। এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে আপনার প্যানেলিস্টরা, ফিদা সাহেব এবং আমাদের আপা যেই কতগুলো কথা বললেন, এর মাধ্যমে নির্বাচনী ব্যয় কমানো যায়। আমরা সুজনের উদ্যোগে আমরা এই যে ভোটার প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম বহু বছর থেকে, এবং যতদিন নির্বাচনটা প্রতিযোগিতামূলক ছিল ততদিন 2008 এবং এরপরেও কিছু নির্বাচনে প্রার্থীরা, সব দলের প্রার্থীরা উপস্থিত হয়েছিল। ইনফ্যাক্ট আমাদের প্রথম ভোটার মুখোমুখি অনুষ্ঠান হয় আমাদের ডাক্তার দীপুমনির কনস্টিটিউয়েন্সিতে, এরকম আরো সেখান থেকে শুরু হয়েছিল। আমরা অনেকগুলো প্রায় শতাধিক কনস্টিটিউয়েন্সি আমরা 2008-এ এই অনুষ্ঠান করেছিলাম। তো এর মাধ্যমে, এবং আমরা একটা কমন পোস্টার হতে পারে এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে নির্বাচনী ব্যয় কমানো যেতে পারে। তো এইগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমি একটা
ওই ইফতেখার সাহেব 2014 নির্বাচনের কথা বলেছিলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন। তো এই দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনার দর্শকদের জন্য দর্শকদের ওই যে অবগতির জন্য ওই নির্বাচনটা কিন্তু একতরফা নির্বাচন। ওই নির্বাচনটা কিন্তু আদালতে একটা মামলা হয়েছিল। এই যে কি নাম যেন খন্দকার সালাম আব্দুল সালাম বলে এক ব্যক্তি মামলা করেছিলেন, এবং ওই যে সেই মামলাটাতে আমাকে অ্যামিকাস কিউরি করা হয়েছিল, এবং আমি অত্যন্ত একটা অনেক খায়কাট্টি করে একটা লিখিত সাবমিশন এবং মৌখিক সাবমিশন দিয়েছিলাম, এবং আদালত আমার ব্যাপক প্রশংসা করেছে। কিন্তু আমি বলেছিলাম ওটা কোনো নির্বাচনই হয়নি, এবং ওই নির্বাচনটা বাতিল হওয়া দরকার। কিন্তু আমাকে প্রশংসা করা সত্ত্বেও কিন্তু আমার যেটা কনক্লুশন ছিল, উপসংহার ছিল, যেটা আমার আর্জি ছিল, সেটা কিন্তু আদালত রাখে নাই। তো এইসব বিষয়ে আমাদের নজর দিতে হবে। টাকার খেলা আমাদের বন্ধ করতে হবে, যাতে আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছি। আনুপাতিক প্রতিনিধিত্ব পৃথিবীর অনেক দেশেই আছে। আমাদের দেশেও এ ব্যাপারে, বিশেষত আমাদের বামপন্থী রাজনৈতিক দলগুলো তো এই আনুপাতিক প্রতিনিধিদের পক্ষে বহুদিন থেকেই তারা সোচ্চার করত, এবং জনগণের মধ্যেও একটা বড় অংশের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যাপারে আগ্রহ আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, এবং এটা হবে কিনা এটা কিন্তু এখতিয়ার হলো সংবিধান সংস্কারের সংস্কারের যে কমিটি, যে কমিশন, তারাই ঠিক করবে, এবং আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করার চেষ্টা করব, এবং তারা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আমরা এই নির্বাচনটা কিভাবে হবে, তাহলে সেই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আমাদের সুপারিশ থাকবে। তো সিদ্ধান্তটা তাদের মূলত। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের উদ্যোগে। ধন্যবাদ সাথে থাকার জন্য।